এখান থেকে অমরনাথ যাত্রা শুরু হয়। গাছ ভর্তি এখনো আছে। আমি গাড়ি নিয়ে পড়ে গেছিলাম। কলকাতা আছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ। ইয়েস ইজ অন। তো এখন আমার গাড়ির ক্লাচ ছিঁড়ে গেল। গুড মর্নিং। এখন বাজে 7:45 আর আমরা বেরিয়ে পড়লাম পেহেলগামের উদ্দেশ্যে। সকাল 6টা থেকে বেরোবো টার্গেট ছিল, সেই টার্গেট এসে পূর্ণ হলো 8টার সময়। সমস্ত কিছু লাগেজ সেট আপ রেডি হয়ে গেছে। পেহেলগাম যেতে মোটামুটি আমাদের গুগল বলছে 2 ঘন্টা লাগবে। ম্যাপ সেট আপ হয়ে গেছে, এই আমরা বেরিয়ে পড়লাম। এবার যদি কিছু পড়ে থাকে আর নিতে আসার কোনো চান্স নেই। আর এই ইয়েলোফিনের একটা জিনিস বলার ছিল, ইয়েলোফিনের যে কভারটা এমনি সবই ভালো, তবে চার্জিং দেওয়ার জন্য যে সিস্টেমটা, মানে একটু ছোট যদি ফোন হয়, এখানে 6 ইঞ্চির উপরে স্ক্রিনওয়ালা ফোন পুরো পারফেক্টলি সেট আপ হবে। তার থেকে একটু ছোট যদি ফোন হয় বারবার নিচে নেমে যাবে আর চার্জিং পয়েন্টের সাথে কানেক্ট করা যাবে না। আমি এই জন্যই আরও তাড়াতাড়ি বেরোবার চেষ্টা করছিলাম, হলেই বাস সার্ভিসগুলো চালু হবে আর জ্যাম লাগাবে। কারণ কাশ্মীরে সবই ভালো, একটা জিনিস খুব খারাপ, সেটা হচ্ছে এখানে ট্রাফিকের মা বাবা নেই। তবে এটাও ঠিক যে এবং ট্রাফিকের জন্য এদের মধ্যে কোনো এখনো পর্যন্ত ঝগড়া দেখলাম না। যেতে যেতে গাড়ি আটকে আছে, ঠিক আছে তুমি আগে চলে যাও, আমিও তারপরে যাচ্ছি, এরকম টাইপের। এই যে এপাশে জমিটা দেখা যাচ্ছে, এখানে কেশর চাষ হয়, কিন্তু এখন কেশরের খেতি শেষ হয়ে গেছে। এই সমস্ত জায়গায় এগুলোতে সমস্ত কেশর চাষ হয়, এখন আর কেশরের গাছ নেই। এই যে এই সমস্ত পুরো জমিটা, এখানে কেশর চাষ করা হয়। ভূমিকা এখন অ্যাপেল কুড়োতে গেছে, গাছ থেকে যা বেঁচে থাকা অ্যাপেলগুলো পড়ছে, এখন অ্যাপেল কুড়িয়ে আনছে। এতগুলো কুড়িয়ে এনেছে অ্যাপেল। এই রাস্তাটার দুধারে পুরো সমস্ত জায়গাটা অ্যাপেল বাগান। ওই যেমন ওখানে গাছে দেখতে পাচ্ছি সবুজ অ্যাপেল এখনো আছে, এই গাছটাতে এখনো সবুজ সবুজ অ্যাপেল আছে। এইদিকে আয় একবার। অ্যাপেলই তো, গাছ ভর্তি এখনো আছে। সব নিচে ছড়িয়ে পড়ে আছে। তো আমরা বেরিয়ে পড়েছি পেহেলগাম। এখান থেকে 8.5 কিলোমিটার মতো বাকি। আসার পথে অনেক কিছু হয়েছে। লাস্ট দেখেছেন হয়তো আমরা অ্যাপেল বাগানে অ্যাপেল নিচ্ছি। অ্যাপেল বাগানে অ্যাপেল পাড়তে গিয়ে ভূমিকার চশমা হারিয়ে গেছিল,
আবার গিয়ে চশমা খুঁজে আনি। আর তার কিছুক্ষণ বাদে আবার একটা অ্যাক্সিডেন্ট হয়। অ্যাক্সিডেন্ট মানে আমি গাড়ি নিয়ে পড়ে গেছিলাম। অ্যাকচুয়ালি আমাদের টেল ব্যাগের লাগেজটা ঠিক মতো বাঁধা ছিল না, মাঝ রাস্তা লাগেজটা খুলে পড়ে যায়। তো সেটা পুরোবার জন্য আমি গাড়িটা রাইট সাইড করে দাঁড় করাই। আর রাইট সাইডের জমিটা যে নিচু সেটা আমি অতটা খেয়াল করিনি। ভূমিকা গাড়ি থেকে নেমে যাওয়ার পরেই আমি যখন বাঁ পাটা তুলে ডান পাটা মাটিতে ফেলতে যাই তখনই ডান পাটা আমার স্লিপ করে যায় এবং গাড়ি নিয়ে আমি গড়ানের মধ্যে পড়ে যাই। সমস্ত লাগেজ আপেল ছড়িয়ে ছিটিয়ে যায়। সঙ্গে সঙ্গে আশেপাশে স্থানীয় লোকজনেরা ছুটে আসে, এসে একজন 4 চাকা করে যাচ্ছিলেন, উনিও গাড়ি দাঁড় করান, করিয়ে গড়ান থেকে গাড়িটা তুলতে সাহায্য করেন আমাদের। তো কিছুটা পেট্রোল পরে, আর গাড়ির কিছু ক্ষতি হয়নি। আমার ওই জ্যাকেট ছিল, হেলমেট ছিল বলে কোনো কিছু ক্ষতি হয়নি, শুধু হ্যান্ড গ্লাভসটা একটুখানি ফেটে গেছে। অ্যাকচুয়ালি গাড়ি কিছু হয়নি, আমি গড়িয়ে গিয়ে একটা গাছের গুঁড়িতে ধাক্কা খেয়েছিলাম। আবার সমস্ত কিছু গুছিয়ে টাইট করে বেঁধে এগিয়ে আসি, এসে একটা রেস্টুরেন্টে চা একটু ম্যাগি খাওয়া দাওয়া করি, তারপর আবার বেরিয়ে পড়ি আমরা। টার্গেট আছে আজকে রাত্রিতেই জম্মু ফিরে যাওয়ার। জম্মু এখান থেকে 240 কিলোমিটার। জম্মু এই জন্যই ফিরে যাওয়ার কারণ আমার কিছু এমার্জেন্সির জন্য তাড়াহুড়ো করতে হচ্ছে, কারণ এখান থেকে ডাইরেক্ট দিল্লি 800 কিলোমিটার মতো। তো আজকে রাত্রে যদি জম্মু চলে যেতে পারি তাহলে কাল সকালবেলা আমাকে 650-700 কিলোমিটার মতো গাড়ি চালাতে হবে। সেটাই চেষ্টা করবো, দেখি যদি তাড়াতাড়ি ঘোরাঘুরি শেষ করে ফেলতে পারি তাহলে দুপুর 2-3টার মধ্যে বেরিয়ে যাবো। আপাতত পেহেলগাঁওয়ের পরে যাওয়া যাক। পেহেলগাঁও কথা বলতে বলতে চলে এসেছি, আর 5.5 কিলোমিটার বাকি, আর 4 কিলোমিটার এখান থেকে। আমরা পেহেলগাঁও প্রবেশ করে গেছি। ওয়েলকাম টু পেহেলগাঁও। পেহেলগাঁওয়ে কলকাতা সে, হ্যাঁ আমি ভাবলাম হয়তো এখানে আবার ডেভেলপমেন্ট ট্যাক্স দিতে হবে, 20 টাকা না 30 টাকা জানে। ওই যে অমরনাথ যাত্রার এখানে চেকিং পয়েন্ট, সবাই দাঁড়িয়ে ছবি তুলছে। এখানে ছবি তোলার আছে। এবং আগের দিন এখানে ওখানেও নদীতে নেমে ছবি তুলেছিলাম, সেই জন্য আর এখানে দাঁড়াচ্ছি না, বেরিয়ে যাই একেবারে। এটা দেখতে গেলে যদি গ্রিনারি পেতে চাই তাহলে আমাদেরকে আসতে হবে জুন জুলাই করে, বৃষ্টির সময়, তবে গিয়ে এখানটা পুরো গ্রিনারি দেখতে পাওয়া যাবে। আর এইসব নদীগুলো যে শুকিয়ে আছে এখন, এগুলো জলে পরিপূর্ণ থাকবে, তখন আরো ভালো দেখতে লাগবে। তো আমরা পেহেলগাঁওতে আসতে না আসতেই সব ঘোড়ার লোক সব ছুটে ধরতে এলো আমাদেরকে, যে ঘোড়া নাও, সমস্ত ভ্যালি দেখাবো, সমস্ত কিছু করব। মানে 1500 টাকা না 2000 টাকা করে বলছিল। তো আমরা বললাম যে শুধু গাইড নেবো, আমরা ঘোড়া করে যাব না, কত নেবে? তাতেও বলে 1500 করে। তো আমরা বলেছিলাম 500 দেবো শুধু গাইড। তো বলে কি না 500 হবে না। ঠিক আছে ছেড়ে দাও ভাই। তো আমরা এখন যাচ্ছি বেতার ভ্যালির দিকে। বেতার ভ্যালি আর 6 কিলোমিটার বলছে। এই হচ্ছে বেতার ভ্যালি, পুরো শুকনো শুকনো। এখানে সব থেকে বিরক্তিকর হচ্ছে এই যে ঘোড়া। ঘোড়ার এখন আগে শুধু ঘোড়া ছিল, এখন আছে
ছবি তুলে দেবে, রিলস বানিয়ে দেবে। এগুলো আবার নতুন চালু হয়েছে। আর হচ্ছে পিছনে ছাড়ে না। এই হচ্ছে এখানে অ্যাকচুয়ালি বেতাব ভ্যালি, এই ভ্যালিটার নাম না। ওকে, তো এইখানে বেতাব সিনেমা সানি দেওয়ালের শুটিং হয়েছিল, তারপর থেকে এই নাম হয়ে গেছে বেতাব ভ্যালি। এখন পুরো শুকনো। তো আমরা এখন যাচ্ছি ফটো সেশন করতে। কি লাগছে, অসাধারণ। এই হচ্ছে বেতাব ভ্যালি, আর আমাদের জাস্ট ইগনোর করুন। বিচ্ছিরি লাগছে, পুরো সুখা সুখা। চো ওখানটায় চো। ওই দেখ ঘোড়াগুলো ওই উপরে উঠছে, ওরা ওই উপরে দেখ বড়। এখানে আর দেখার কিছু নেই, জুন জুলাই মাসেই মেন দেখার। সুন্দরভাবে ভ্যালিটা থাকে, গ্রিনারি ভালো থাকে। আর আরও ঠান্ডা এলে পুরো সাদা তুষার ঢেকে থাকবে। তবে টিকিটটা প্রচণ্ড চার্জ, 100 টাকা করে পার হেড, 100 টাকা করে। এটা 50 টাকা করে বা 30 টাকা করলেও এনাফ। ঠিক আছে, এবার আমরা বেরিয়ে যাব। আমরা এখন বেতাব ভ্যালি দেখা হয়ে গেছে। অ্যাকচুয়ালি আর কোনো ভ্যালি যেতে ইচ্ছা করছে না, কারণ সেই যে সৌন্দর্যটা সেটা এখন পাবো না, সবই শুকনো শুকনো। আর স্নোফলও নেই যে দেখবো, যে স্নোফলে পুরো স্নোতে ঢাকা থাকবে সেটাও নেই, পুরো শুকনো ঘাসপালা, সেরকম দেখার কিছু নেই। আজ শুধুমাত্র ওই মধ্যখানে নদীতে একটুখানি জল আর শুকনো গাছপালা যা আছে এইটুকুনি। এটা যে পুরো গ্রিনারি হলে কতটা সুন্দর লাগে সেটা দেখে বোঝা যায়, বাদ বাকি আর কিছুই নেই। এখন যাওয়ার পথে আরো কিছু যদি ভ্যালি পাই, ফেরত যাচ্ছি আমরা এখন, ওখানে কিছু ভ্যালি পেলে ওইগুলো আমরা ভিজিট করে নেবো। তবে ওখানে কেউ গাইড করছে না, মানে 1500 টাকা চাইছে যে হেঁটে হেঁটে ঘোরাবে। দেখা যাক, যদি ওখানে গিয়ে ঘুরি তো ভালো, নাহলে যদি পেরিয়ে যায় তো ডাইরেক্ট জম্মু চলে যাবো। তো আমরা এখন যাচ্ছিলাম চন্দনবাড়ি, কিন্তু ম্যাপেতে চন্দনবাড়ি দেখিয়েছি যখন ভুলভাল রাস্তা দেখাচ্ছে, একদম পেহেলগাম মার্কেটের দিকে নিয়ে চলে যাচ্ছিল। তো লোকালকে জিজ্ঞাসা করে একজন বলল যে চন্দনবাড়ি যেতে গেলে ম্যাপের ভরসা করো না, রাস্তায় সাইনবোর্ড আছে ওইটা দেখে যাও, ম্যাপ ভুলভাল জায়গায় নিয়ে যাবে। পেহেলগাম থেকে বেরিয়ে গিয়ে ম্যাপ ইউজ করবে। তো আমরা আবার ব্যাকে আসছি। চন্দনবাড়ি বলছে 12 কিলোমিটার। কি সোজা? হ্যাঁ, তো আমরা একটা ভেতরের রাস্তা নিয়েছি চন্দনবাড়ি যাওয়ার জন্য। আগে গিয়ে কোনো লোকালকে জিজ্ঞাসা করে নেবো। এটা মনে হচ্ছে কোনো গ্রামের মধ্যে দিয়ে যাবে। গাড়ি দেখতে পাচ্ছি, যদি ড্রাইভার থাকে জিজ্ঞাসা করে নেবো একবার। ড্রাইভার তো নেই, সামনে ওইখানে গিয়ে জিজ্ঞাসা করবো। ওই ভাইয়াকে জিজ্ঞাসা করবি, भैया चंदनवाड़ी किधर है? चंदनवाड़ी
ऊपर रास्ते जाना ओके 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 Enjoy and best of luck. थैंक यू Is this on? यस इज ऑन थैंक ओके ओके थैंक यू তো আমাদের উপরের রাস্তাটাই নিতে হতো, আমরা নিচের রাস্তায় চলে এসেছি, তাই সন্দেহ লাগছিল। যাক, বেশি দূর আসতে হয়নি। আর চন্দনওয়াড়ির রাস্তা অনেক আঁকা বাঁকা পথ আর উঁচু নিচু, ঠিক অনেকটা গুলমার্গে ওঠার সময় যেরকম খাড়াই রাস্তা ওরকমই। আর ল্যান্ডস্লাইড জোন অনেক কটা আছে। মিষ্টির টান আছে। নড়বি না। তো আমরা চলে এসেছি শ্রী অমরনাথজি শ্রাইন বোর্ড। ওয়েলকাম টু ইয়াত্রিস বেস ক্যাম্প চন্দনওয়াড়ি। এইখান থেকেই, এই যে এখান থেকেই শুরু হয় এবার পায়ে হেঁটে রাস্তা একদম অমরনাথজির যাত্রার জন্যে, যে লেখাই আছে এখানে। আমরা আরো উপরে উঠবো। তো এই হচ্ছে চন্দনওয়াড়ি। আর এখানে সব মেডিকেল ক্যাম্প আছে, এই যে চারপাশে ভান্ডারা আছে। এখান থেকেই এবার পায়ে হেঁটে যাত্রা শুরু হয় অমরনাথ কেভের দিকে। পার্কিং ভেতরে করে দেবো তো ওখানে। হর হর মহাদেব। তো এইখান দিয়ে অমরনাথ যাত্রা শুরু হয়। এই যে সিঁড়ি, এইখান দিয়ে আস্তে আস্তে, এই যে সিঁড়ি দেখছিস এখান দিয়ে আস্তে আস্তে সব উপরে ওঠে। এইখানে সব চেক আপ করে এখান থেকে যাত্রা শুরু হয়। আর একটা শুরু হয় সোনমার্গের ওই দিক থেকে, হেলথ চেক আপ হয়, সমস্ত চেক আপ হয়। এবং এখানে যেতে যেতে অনেক ভান্ডারা পাওয়া যায়,
অনেক ভান্ডারা দান করে, যেখানে তুই বিনা পয়সায় খেতে পারবি। যারা অমরনাথ যাত্রা যায়, খাওয়া থাকা তাদের জন্য সমস্ত কিছু ফ্রি থাকে। ওই দেখ কোথায় উঠেছে, দেখ ওরা ওইখানে। ও, এখান থেকে এখনো 30 কিলোমিটার হাঁটা। এখানে এখন শুনছেন, কিন্তু আর 2-3 মাস বাদেই ফেব্রুয়ারির পর থেকেই এইখানটা পুরো জনবহুল হয়ে যাবে। কারণ তখন শুরু হয়ে যাবে অমরনাথ যাত্রার সূচনা, অমরনাথ যাত্রা শুরু হয়ে যাবে তখন। যাই হোক, মুসলিমরাও যখন এই অমরনাথ ট্রেনের ওখানে ভিজিট করে, ওরাও তখন নাকি 1 সপ্তাহ ধরে সব পেঁয়াজ রসুন আমিষ জিনিস আর খায় না আর কি। আমাদের ভিজিট শেষ, এবার আমরা বেরিয়ে যাবো। এরপর নেক্সট টাইম আসবো একদম অমরনাথ যাত্রার সময়। এবার আস্তে আস্তে এখান থেকে নিয়ে যাবো, আর আজকেই হয়তো আমরা জম্মুর পথে যাত্রা করব। এখানে আর ভ্যালি কিছু দেখার নেই, দেখে ভ্যালিগুলো যেরকম রূপ আমরা ছবিতে দেখি সেরকম রূপ এখন কিছুই পাবো না। তাই ফালতু সময় নষ্ট করে টিকিট কেটে করে এখানে নাইট স্টে করে লাভ নেই, একেবারে জম্মুর পথেই বেরিয়ে যাব। তো এখন আমার গাড়ির এই ক্লাচ ছেড়ে গেল। কি ভাগ্যিস আমাদের চন্দনবাড়ি থেকে নামার পথে গড়ানের পথে ক্লাচটা কাটেনি, এখানে পেহেলগাঁওয়ের কাছে এসে নিচে পেহেলগাঁওতে এসে ক্লাচটা কাটলো। আজকে আমাদের দিনটা খুবই বাজে যাচ্ছে। আর ক্লাচটা ছিঁড়বে আমি আশা করেছিলাম, কারণ এটা সেই স্টক ক্লাচ ওয়্যার, তারপরে আর কোনো কিছু হয়নি। আর এইখানে পাহাড়ের রাইডের জন্য এত ক্লাচ প্রেস করতে হয়েছে যে ক্লাচটা এসে কেটে গেল লাস্টে। যাই হোক, সামনেই মেকানিক পেয়ে গেছিলাম। একটু এটা পেছনে নে।